এবছর 2020-তে যারা এইচএস পরীক্ষায় পাস আউট করলে তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তোমাদের এইচএসের পরবর্তী যে সময়টা, সে সময়ে তোমরা কিভাবে তোমাদের ডেস্টিনি ঠিক করবে তা নিয়েই আজকে আমি কিছু কথা তোমাদের বলবো। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি বা আর্টসের ক্ষেত্রে আরও অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট পরীক্ষা না দিয়েই তোমরা অনেকে নম্বর পেয়েছো এবং কেউ কেউ তাদের এক্সপেকটেশনের থেকে বেশি নম্বর পেয়েছো, আবার কেউ কেউ এক্সপেকটেশনের থেকে কম নম্বর পেয়েছো, যদিও সেই সংখ্যাটা কম কিন্তু হয়েছে। এই নম্বরের ওপর ভিত্তি করে তোমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করাটা ঠিক নয় বলে আমি মনে করি। তাই পরবর্তী পদক্ষেপগুলো আমার যে মনে হয়, যেভাবে তোমাদের এগোনো উচিত সে নিয়ে আমি বলবো। শুরুতেই আমি বলবো যারা মূলত অনার্স নিয়ে পড়াশোনা করতে চাইছো। অনার্সটা আমার খুব পছন্দের। যারা মৌলিক রিসার্চ করতে চাও, যাদের কোনো সাবজেক্টের প্রতি প্যাশান রয়েছে, হয়তো সে সাবজেক্টে আশানুরূপ নম্বর আসেনি, অথচ সেই সাবজেক্টের প্রতি তোমার ইমোশন রয়েছে এবং ভাবো ওই সাবজেক্ট নিয়ে পড়লে আমি অনেক দূর এগোতে পারবো বা আমি অনেক কম পরিশ্রম করেও ওই সাবজেক্টের অনেকটা জিনিস শিখে নিতে পারি। অর্থাৎ কেবলমাত্র তারাই যারা উচ্চ শিক্ষার লক্ষ্য রয়েছে, অর্থাৎ কেবলমাত্র বিএসসি করার পর এমএসসি করে থেমে গেলাম, জীবনে কোনো লক্ষ্য নেই, যারা উচ্চ শিক্ষার জন্য যারা ভাবছো, কেবলমাত্র তারাই অনার্স নিয়ে পড়বে বলে আমার মনে হয়। কারণ কিছুটা এগিয়ে গিয়ে যদি থেমে যাও তাহলে অনার্স পড়াটা কিন্তু কোনো কাজে আসে না। অনার্স পড়াটা পাস কোর্সের পড়ার সঙ্গে সমান হয়ে যায়। ওকে, সুতরাং এটা নিয়ে অবশ্যই ভাববে। তারপর এখন বাচ্চাদের একটা ট্রেন্ড যে প্রত্যেকেই ডাক্তার হতে চায়। খুব ভালো, ডাক্তার হওয়া তো অবশ্যই ভালো, কারণ ডাক্তার আমাদের সত্যি ক্রাইসিস রয়েছে। কিন্তু এই ডাক্তার হতে যাওয়ার আগে এইচএসের পর অনেকে বিভিন্ন জায়গায় আকাশ, কোটা, বিভিন্ন ইনস্টিটিউট থেকে তোমার স্কুলের ফার্স্ট বয় বা যে অনেকটা দক্ষ বা যার এবিলিটি অনেক বেশি, তাকে দেখে অনেকে ভাবছি ও যখন যাচ্ছে তাহলে আমিও যাব। নিজের অকাতটা বুঝতে হবে, অর্থাৎ আমি কি করতে পারি, কি করতে পারি না, সেটা কিন্তু সকলের আগে জাজ করা প্রয়োজন। একটা জিনিস খেয়াল করবে, পাট গাছ চাষ করার জন্য এঁটেল মাটির প্রয়োজন হয়, বেলে মাটিতে পাট চাষ করা যায় না। আবার বেলে মাটিতে তরমুজ, খরমুজ, উচ্ছে এই ওরিয়েন্টেড জিনিস ভালো চাষ হয়। সুতরাং আমাদের দক্ষতা সম্পর্কে আমাদের আগে জাজ করা প্রয়োজন যে আমরা সবাই ডাক্তার হয়ে যাব এই আশা নিয়ে হয়তো আমরা অনেক টাকা পয়সা দিয়ে বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাই, যেখানে সাকসেস রেট 5%-এর থেকেও কম হয়, যেখানে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ যে সময়গুলো সেগুলো আমরা হারিয়ে ফেলি এবং তার সঙ্গে সঙ্গে মানিও কিন্তু নষ্ট হয়। গুরুত্বপূর্ণ সময় এই কারণে বলবো, আমাদের এই যে কিছু করার যে এই উদ্যমটা, এটা সব দিন থাকে না। এটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 25, 28, 30 এবং 25-এর মধ্যেই ম্যাক্সিমাম উদ্যমটা কাজ করে। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের উদ্যমটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তাই এই গোল্ডেন টাইমে যদি আমরা 18 বছরের পর 2 বছর, 3 বছর সময়গুলোকে নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের
সফল হওয়ার আমি চেষ্টা করলাম 2 বছর, MBBS হলো না, নিট হলো না, আমি অন্য জায়গায় এসে ভর্তি হলাম। তখন কিন্তু আমার জীবনের দিশা কিন্তু কিছু থাকবে না, যেটা আমাদের এই এখন 95% বাচ্চার সঙ্গে হয়। ডাক্তার হলেই জীবনে সফল হব, লাইফে আর অন্য কোনো বেঁচে থাকার উপায় নেই, ব্যাপারটা কিন্তু কিছুই নয়। আমাদের শরীরে বোঝানোর জন্য আমরা হার্টকে গুরুত্ব দিই, হার্ট সাইন দিই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে, কিন্তু কেবলমাত্র হার্ট দিয়েই কিন্তু শরীরটা বেঁচে থাকে না। ঠিক একই রকমভাবে আমাদের জীবনে চলার পথে জীবন চালানোর জন্য প্রতিটা প্রফেশনের গুরুত্ব রয়েছে, যদি সেই প্রফেশনে তুমি ওয়ান অফ দ্য বেস্ট হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো। তাই আমি বলবো, নিজের অকাত সম্পর্কে, নিজের এবিলিটি সম্পর্কে আগে জাজ করবে, তারপর পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে ভাববে। ওকে, এরপর আমি বলবো ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংটা আমরা এখন কীরকম আমরা পড়াশোনা করি, যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার প্যাশন থাকে তারাও ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর যারা অন্য কোনো উপায় পাচ্ছে না, অন্য কোনোভাবে কাজ করার, এন্টারটেনমেন্টভাবে এডুকেশনটাকে অ্যাকসেপ্ট করার, তারাও ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে। সুতরাং ফিজিক্স, ম্যাথ এই জায়গাগুলোতে তোমার যদি ইন্টারেস্টটা অনেক অনেক বেশি থাকে তবেই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া উচিত, নাহলে কিন্তু অত্যন্ত বাজে ইঞ্জিনিয়ার হবে। তা সত্ত্বেও ইঞ্জিনিয়ারিংটা আমাদের একটু কাজে লাগে, আমি না বলবো না, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু খুব সহজে 60% পাওয়া যায়, যেটা বিএসসি থেকে 60% কিন্তু সহজে ক্যারি করা যায় না। তাই ওই 60% নম্বরের উপর বেস করে আমরা আমাদের অনেক ভালো ভালো জায়গায়, বিশেষ করে ডিফেন্স লাইনের কিছু একাডেমিক অফিসার র্যাঙ্কে আমরা কিন্তু ওই পার্সেন্টেজের উপর বেস করে কিন্তু আমরা মুভ করতে পারি, যেটা আমার লাইফে ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়নি। আমি গ্র্যাজুয়েশনে 59.4% পেয়েছিলাম, আমার ইচ্ছে ছিল, কিন্তু তার জন্য 60% লাগে, সেটা আমার হয়নি। যাকগে, সুতরাং অবশ্যই তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারো, কিন্তু আমি তাদেরকেই বলবো ইঞ্জিনিয়ারিং পড়তে যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার একটা ম্যাডনেস রয়েছে, ইচ্ছে হলো কোনো উপায় নেই চলে গেলাম, খুব একটা ভালো হবে না। মেয়েরা এখন হাতের পাঁচ হিসাবে বিএসসি নার্সিংটাকে নিয়ে ভাবছো, হয়তো এখনো পর্যন্ত বিএসসি নার্সিংটার যতটা ভ্যালু রয়েছে, আজ থেকে 5 বছর পর বা 4 বছর পর তোমরা যখন ডিগ্রি কমপ্লিট করবে, বিএসসি নার্সিংয়ের সিচুয়েশনটা কিন্তু অত্যন্ত কঠিন জায়গায় পৌঁছবে। সুতরাং সবাই চলে যাচ্ছে বিএসসি নার্সিং পড়তে। কেন? মেডিকেল ওরিয়েন্টেড কোর্স করতে চাই, আমার হায়ার এডুকেশন করার কোনো ইচ্ছে নেই, বা আমার লাইফে বেশি রিস্ক নেওয়ার কোনো ইচ্ছে নেই। কেন? বিএসসি নার্সিং ছাড়া আরও তো অনেক কিছু রয়েছে, ফার্মাসিস্ট পড়তে পারো, অনেকে এগ্রিকালচার পড়তে পারো, প্যারামেডিক্যাল বিভিন্ন রকম কোর্স রয়েছে, আরও অনেক কোর্স রয়েছে। আমি এক্সপার্ট নই, বিভিন্ন রকম জায়গা থেকে তোমরা সোর্সগুলো নিতে পারো যে মেডিকেল ওরিয়েন্টেড বিএসসি নার্সিং ছাড়া আরও অনেক কোর্স রয়েছে, যেগুলো কিন্তু খুব লোভনীয়, অর্থাৎ খুব কম সময়েই জব পাওয়া যায়। তোমাদের যেটা লক্ষ্য, আমাদের প্রত্যেকেরই, যে কম সময়ে প্রতিষ্ঠিত হওয়া, অর্থাৎ টাকা ইনকাম করা। অ্যাকচুয়ালি তারাই হায়ার এডুকেশন নিয়ে ভাবো যাদের প্যাশন রয়েছে, নাহলে কিন্তু হাঁপিয়ে পড়বে ওই জায়গাগুলোতে। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে মেডিকেল হলো, ইঞ্জিনিয়ারিং হলো, গ্র্যাজুয়েশন হলো, এর পরেও একটা পার্সেন্টেজ বাচ্চা থাকে, যে পার্সেন্টেজ বাচ্চার আজকাল সিচুয়েশনে তার সংখ্যাটা অ্যাবাভ 50% বা অ্যাবাভ 60%, অর্থাৎ মেজরিটি সেই জায়গাটাতেই রয়েছে, যাদের হায়ার এডুকেশন করার মতো ক্যাপাবিলিটি থাকলেও ইচ্ছে শক্তি নেই। তারা চায় কোনো সরকারি পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে। এটা কিন্তু খুব ভালো উদ্যোগ। তার জন্য তোমাদেরকে প্রপারভাবে প্ল্যানিং করতে হবে। আমার তো মনে হয় যে এইচএসের পর তোমরা
চাইলে ইংলিশ অনার্স নিয়ে অনেকে পড়তে পারো, যে ইংলিশ অনার্সটা পড়লে তোমার গ্রেড এ গ্রেড বি এই পরীক্ষাগুলোতে তোমার খুব সুবিধে হবে। অবশ্যই ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করতে পারো সায়েন্স পড়ার পরেও, যারা মেনলি সরকারি পরীক্ষাগুলোতে ক্র্যাক করতে চাইছো। এবং তার সঙ্গে শুধু তো আমাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত অপেক্ষা করে থাকলে হবে না, গ্র্যাজুয়েশনের আগেই আমরা এইচএস পরীক্ষা দিয়েছি মানে আমরা সর্বভারতীয় স্তরে অনেক চাকরির পরীক্ষায় দেওয়ার জন্য আমরা যোগ্য। অনেক চাকরির পরীক্ষা রয়েছে, যেমন যারা রেলওয়েতে পরীক্ষা দিতে চাইছো এইচএস এর পর, রেলওয়ে গ্রুপ বি রয়েছে, গ্রুপ সি যেখানে রয়েছে এনটিপিসি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রয়েছে, তারপর ট্রেনের ড্রাইভারও রয়েছে। এরা কিন্তু এইচএস এর পরেই কিন্তু পরীক্ষা দিয়ে এই জায়গাগুলোতে নিজেদেরকে প্রমাণ করেছে। এখানে স্যালারি বেশি, রেসপেক্ট রয়েছে, রিস্ক কম, অনেক অনেক বেনিফিট রয়েছে, যে বেনিফিটগুলো আমরা পেতে চাই এগুলো কিন্তু এইচএস এর পরেই কিন্তু দেওয়া যায়। তারপর রয়েছে এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি এমটিএস এটা গ্রুপ সি, এসএসসি সিএইচএসএল এটা হচ্ছে ক্লার্ক, এই পরীক্ষাগুলো বসতে পারো। তারপর রেলের তো গ্রুপ ডি তো রয়েইছে, তোমরা সবাই জানো, খুব লোভনীয় একটা চাকরি। অনেক ছেলেরা মূলত যাদের মানসিক দক্ষতা, মানে যাদেরকে আমরা মূলত বলে থাকি নাকি যারা খুব ইন্টেলিজেন্ট, সেই জায়গাটা তুলনায় শারীরিক সক্ষমতা বা লাইফটাকে একটু অন্য রকম অ্যাডভেঞ্চার নেওয়ার যে ইচ্ছে রয়েছে তাদের জন্য এইচএস এর পর ডিফেন্স লাইনে কিন্তু অনেক চাকরি রয়েছে। প্রথমে আমি বলবো এয়ারফোর্স XYGOV, এটা হচ্ছে টেকনিক্যাল উইংস। টেকনিক্যালি মানে এয়ারফোর্সের বিভিন্ন রকম যে বিমান টিমানগুলো রয়েছে তাদের মোবিলাইজেশন থেকে শুরু করে, তাদের মেনটেনেন্স করা থেকে শুরু করে, বা বিভিন্ন রকম ক্লার্কেরও কাজ করে এরা। এর এজ লিমিটটা মনে রাখবে, এটা হচ্ছে 21 বছর বয়স পর্যন্ত। অবশ্যই মনে রাখতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে সাবজেক্ট রাখার পর তাদের এগ্রিগেট যেন 60%-এর ওপরে হয়, যেটা এখনকার বেশিরভাগ বাচ্চাদেরই থাকে। নেভিতে রয়েছে ইন্ডিয়ান নেভি। নেভিতে 20 বছর বয়স পর্যন্ত SSR অ্যান্ড AA এই পরীক্ষাটায় তোমরা বসতে পারো। সেখানেও কিন্তু সায়েন্সে গ্রেটার দেন 60% লাগবে। আর্মি রয়েছে, আর্মির টেকনিক্যাল রয়েছে, ক্লার্ক রয়েছে। মেয়েদের জন্য রয়েছে SSC GD, CISF, CRPF, NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এটা কিন্তু তোমরা মেয়েদের জন্য 21 বছর বয়স পর্যন্ত। তারপর রয়েছে NDA পরীক্ষা, এটা তো সবাই জানো, NDA ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা TES এন্ট্রি। এই দুটো এক্সাম যারা ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখো তাদের ক্ষেত্রে কিন্তু খুব লোভনীয়। ইঞ্জিনিয়ারিং পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর অ্যাডভেঞ্চারও এখানে ফিল করতে পারবে। এই পরীক্ষাগুলোতে কোয়ালিফাই করতে পারলে অবশ্যই তাদের এজ লিমিট 19.5 বছরের মধ্যে হতে হবে। কোয়ালিফাই করলে সরকার থেকে 4 বছর বিনে পয়সায় তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়াবে, কোনো টাকা পয়সা খরচ হবে না, তার সঙ্গে স্টাইপেন্ড থেকে শুরু করে সব কিছু রয়েছে। খুব ইন্টারেস্টিং, এটা দেখতে পারো। DRDO-তে তোমরা পরীক্ষা দিতে পারো। DRDO-তে কি হবে, AA বলে একটা পরীক্ষা হয়, MTS বলে একটা পরীক্ষা হয়। এজ লিমিট কিন্তু 23 বছর পর্যন্ত। তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা মেল এবং ফিমেল দুজনেই পরীক্ষা দিতে পারো 27 বছর বয়স পর্যন্ত। তারপরে ইসরোতেও রয়েছে ফেলো রিসার্চার হিসাবে এইচএস এর পর পরীক্ষা দিয়ে তোমরা সেখানে কিন্তু যেতে পারো। ইসরোতে ফেলো রিসার্চার আফটার এইচএস, ভালো করে খেয়াল করবে।
তাহলে এইচএস পরীক্ষা তোমরা দিয়েছো এবং সেখানে 60% পেয়ে গেছো, মানে আমাদের যে সাধারণ লাইনগুলো তোমরা জানো সেগুলো তো সবাই সব কিছু জানো, তার সঙ্গে সঙ্গে এতগুলো পরীক্ষাতে বসার মতো তুমি এলিজিবিলিটি অর্জন করেছো, তুমি যোগ্য। সুতরাং এবং যে জবগুলো যার ইম্পর্টেন্স কিন্তু একটা আলাদা মাত্রার, যারা লাইফটাকে অন্যরকম ভাবে দেখতে চাও, একটা জিনিস মনে রাখবে যে লাইফটা তোমার দাদা এমবিবিএস পরীক্ষা দিয়ে সে ডাক্তার হয়েছে মানে এই নয় তোমাকেও হতে হবে, অন্য কেউ কিছু করছে মানে এই নয় তোমাকে করতে হবে, সেটা খুদ ডেস্টিনেশন তৈরি করতে হবে, নিজের আইডেন্টিফিকেশন তৈরি করতে হবে, যেটা আমার প্যাশন, যেটা আমার ভালো লাগে সেটাই শেষ কথা। তার জন্য জীবনের সব কিছুকে স্যাক্রিফাইস করতে হবে। তোমার স্বপ্নটা যেরকমই হোক না কেন, সেটা অন্যের কাছে সেটা প্রয়োজনীয় হতেও পারে, নাও হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। স্বপ্ন তোমার, তাকে পূরণ করতে হবে তোমাকে। আর যেদিন দেখবে অ্যাকচুয়ালি সবাই সব স্বপ্নগুলোকে দেখে না, কেন জানো? প্রত্যেকে দেখার মতো যে এবিলিটি বা যে কোয়ালিটি বা সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য যে স্যাক্রিফাইস দরকার, যে ডেডিকেশন দরকার, যে হার্ডওয়ার্ক দরকার, সেটা আমরা সবাই করতে চাই না। আমরা সব কিছুকেই শর্টকাটভাবে পেতে চাই, কিন্তু শর্টকাটভাবে কিন্তু জীবনে বেঁচে থাকাটা কিন্তু খুব মুশকিল। তাই তোমরা যে এইচএস পরীক্ষা দিয়েছো, এই রেজাল্টের উপর ভিত্তি করেই এখন থেকে ডিসিশন শুরু করতে হবে যে যারা অবশ্যই সাবজেক্ট প্যাশন রয়েছে, এমবিবিএস প্যাশন রয়েছে, ইঞ্জিনিয়ারিং প্যাশন রয়েছে, তারা তো অবশ্যই যাবে। যারা আরও সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক পরীক্ষা রয়েছে, যেমন আফটার গ্র্যাজুয়েশন, সিম্পলি গ্র্যাজুয়েশন করার পর এর জন্য কোনো নম্বর লাগে না যে তোমাকে ফার্স্ট ক্লাস পেতে হবে, বাট এরকম কিছু নয়। সিম্পলি গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আমরা এসএসসি সিজিএল পরীক্ষায় বসতে পারি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা বসতে পারি, যার এজ লিমিট 30 বছর বয়স পর্যন্ত। সেখানে আমরা হতে পারি অডিট অফিসার, অ্যাকাউন্ট অফিসার, ইনকাম ট্যাক্স সাব ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এমইএস, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। অর্থাৎ এসএসসি সিজিএল পরীক্ষা দিয়েও কিন্তু আমরা ডিফেন্স লাইনের ডাইরেক্ট অফিসারে কিন্তু যোগ করতে পারি। তারপর রয়েছে সিবিআই রয়েছে, সিআইডি রয়েছে, এগুলোও কিন্তু আমরা সিজিএল পরীক্ষা। অনেকের ইন্টারেস্ট থাকে না যে নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করব, আমি সিবিআইতে কাজ করি, সিআইডিতে কাজ করি, শুনলেই একটা মনের ভেতরে একটা অন্যরকম নিজেকে স্মার্ট বা ইন্টেলিজেন্ট বাচ্চা বলে মনে হয়। তার জন্য কিন্তু আমাকে এসএসসি সিজিএল পরীক্ষা দিতে হবে, যেটা কিন্তু আফটার গ্র্যাজুয়েশন। তারপর রয়েছে এসএসসি সিপিও, এনআইএ রয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেটর এজেন্সি, এর এজ লিমিট কিন্তু 25 বছর পর্যন্ত। সিআরপিএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে। এইগুলো কিন্তু প্রত্যেক মেয়ে এবং ছেলে সবাই কিন্তু পরীক্ষাগুলো বসতে পারবে। এবার ডিফেন্স লাইনে আফটার এইচএস মেয়েদের স্কোপটা অনেক কম, তাই মেয়েদের জন্য কিছু ইন্টারেস্টিং অফিসার র্যাঙ্ক রয়েছে, যেগুলো গ্র্যাজুয়েশনের পর, যেটা সিডিএস এর মাধ্যমে যাওয়া যায়। এজ লিমিট 26 ইয়ার। এখানে কি হতে পারো? এখানে হতে পারো এয়ারফোর্স একাডেমি হতে পারো, মানে AFA হতে পারো। তারপর এয়ারফোর্সের পাইলট হতে পারো। তারপর হতে পারো INA, ইন্ডিয়ান নেভাল একাডেমি, এখানে তুমি যেতে পারো আফটার 25 ইয়ার্স সিডিএস পরীক্ষার থ্রু দিয়ে। আর IMA, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এটা কিন্তু কেবলমাত্র ছেলেদের জন্য। এগুলো কিন্তু সব কিন্তু অফিসার র্যাঙ্ক, অর্থাৎ তোমার কাঁধে স্টার থাকবে, বুঝতে পেরেছো? ব্র্যান্ড ভ্যালুটা একটু আলাদা। তারপর রয়েছে এফক্যাট
এখানে বিএসসিতে তোমাকে ফিজিক্স এবং ম্যাথ রাখতে হবে। ফ্লাইং উইংস হতে পারো, পাইলট হতে পারো এফক্যাট পরীক্ষার মাধ্যমে। এখানেও কিন্তু তোমাদের এজ লিমিট হতে হবে 26 ইয়ার্স। পিএবিটি, পাইলট এবিলিটি ব্যাটারি টেস্ট, এটা কিন্তু একবারই চান্স পাবে। এয়ারফোর্সে পাইলট হওয়ার পরীক্ষার জন্য কিন্তু গ্র্যাজুয়েশনের পর সেটা কিন্তু ওয়ান টাইম, একবারই তোমাকে ক্র্যাক করতে হবে। যদি না হও তাহলে কিন্তু সেই সুযোগ হারাবে। তা সত্ত্বেও অনেকে চাইছো টিচার হতে, তার সঙ্গে সঙ্গে তোমার আর্মির ফ্লেভারটাও নেওয়ার খুব ইচ্ছে রয়েছে, মানে নেভি সঙ্গে সঙ্গে তুমি টিচিং করারও তুমি অপরচুনিটি পাবে। তার জন্য আইনেট পরীক্ষা দিতে হবে। এই আইনেট পরীক্ষা দেওয়ার জন্য তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে গ্র্যাজুয়েশনে, এবং সেখানে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে, এবং সেখানে তোমার পার্সেন্টেজটা কিন্তু 60% রাখবে। তারপর আরও আইনেটের মাধ্যমে তুমি অফিসার হতে পারো, পাইলট হতে পারো, ডিআরডিওতে যেতে পারো, রেলে রয়েছে গ্র্যাজুয়েশনের পর এনটিপিসি স্টেশন মাস্টার হতে পারো। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে যে অনেক বেশি সংখ্যক বাচ্চা এইচএসের পর শুধু ভাবে এমবিবিএস ছাড়া জীবনে আর কোনো লক্ষ্য নেই, ডাক্তার হলেই বোধহয় জীবনে সব কিছু করা যায়। ব্যাপারটা এরকম কিছুই না। জীবনের যে কোনো প্ল্যাটফর্মে নিজেকে মেলে ধরতে হবে, যে কোনো প্ল্যাটফর্মে নিজেকে মেলে ধরতে হবে। তার জন্য তুমি সেই প্ল্যাটফর্মের জন্য আগে যোগ্য কিনা, তোমার সেই প্ল্যাটফর্মের প্রতি কতটা ইমোশন রয়েছে, তোমার কতটা এবিলিটি রয়েছে, সেগুলোকে কিন্তু তোমাকে অবশ্যই জাজ করতে হবে, জানতে হবে। এবং তোমার যেটা স্বপ্ন, তোমার যেটা ভালো লাগা, সেই ভালো লাগা এবং স্বপ্নগুলোকে অনেক অনেক বেশি করে গুরুত্ব দিতে হবে। কারণ লাইফটা তোমার, বেঁচে থাকবে তুমি নিজে। ভালো কিছু হলে সেটা তুমি ফিল করবে, আনন্দ পাবে। খারাপ কিছু হলে তোমাকেই কষ্ট পেতে হবে, কেউ কিন্তু সঙ্গে থাকবে না। বড় জোর সান্ত্বনা দিতে পারে, কিন্তু লাইফে কিন্তু কেউই সব দিন তোমাদের সঙ্গে থাকবে না। তাই নিজেদেরকে এমন করে তৈরি করতে হবে, এমন করে যোগ্য তৈরি করতে হবে। কিসের মাধ্যমে? স্যাক্রিফাইসের মাধ্যমে, হার্ডওয়ার্কের মাধ্যমে, নিজের ডেডিকেশনের মাধ্যমে। শুধু নিজে বাঁচা নয়, নিজে বাঁচার সঙ্গে সঙ্গে অন্যকেও বেঁচে থাকার প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। একটা এক্সাম্পল দিই, যে অ্যাকচুয়ালি আমরা লাইফে যা করি নিজের জন্য করি, এ নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। যা করি নিজের জন্য করি, আমরা প্রত্যেকেই স্বার্থপর। কিন্তু যদি স্বার্থপর হতেই হয়, তাহলে গাছের মতো স্বার্থপর হও। গাছ সে যে অক্সিজেন তৈরি করে সালোক সংশ্লেষের সময়, সে অক্সিজেনের সবটাকে কিন্তু নিজে গ্রহণ করে নেয় না, কিছুটা অংশ নিজে নেয় আর বাকিটা পরিবেশকে দিয়ে দেয়, যাতে আমরা বা বাকি সবাই প্রাণীকুল বেঁচে থাকতে পারি। কারণ তবেই কিন্তু গাছের বেঁচে থাকাটার যথার্থতা রয়েছে। অর্থাৎ গাছ যে কাজগুলো করছে, গাছ আমাদেরকে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, শুধু গাছ নিজের জন্য নয়, গাছ ফল দিচ্ছে তার বংশ বিস্তার করার জন্য। কিন্তু
সেই ফলটার গুরুত্ব বংশবিস্তারের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু সেই ফলটাকে গ্রহণ করে বেঁচে রয়েছি। গাছকে আমরা মেনটেনেন্স করছি, গাছে জল দিচ্ছি, সার দিচ্ছি, অর্থাৎ এমন করে নিজের কর্মজীবন বা নিজের দুনিয়াটাকে সাজাতে হবে যে দুনিয়ায় শুধু তুমি থাকবে, অন্য কেউ থাকবে না। সেই দুনিয়ার কিন্তু কোনো গুরুত্ব নেই, প্রয়োজন নেই। তাই আমি বলবো যে আমাদেরকে মানসিকভাবে তৈরি হতে হবে অনেক কঠিনভাবে, দৃঢ়ভাবে, যাতে যে কোনো সিচুয়েশানকে আমরা ওভারটেক করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। সুতরাং যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই খেয়াল করবে। তারপর আমি বলবো যে তোমাদের কেমন লাগছে আমার যে কাউন্সেলিংটা, একটু অবশ্যই আমাকে রেসপন্স করবে, আমার ভালো লাগবে। তার সঙ্গে সঙ্গে বালিচকে এক্সাম ওয়ারিয়ার্স বাই আকাশ আমার খুব ভালো বন্ধু, ও শুরু করেছে নিজের মতো করে বালিচকে বিভিন্ন রকম ডিফেন্স লাইনে যারা যায় তাদেরকে ও গাইড করে, বা বিভিন্ন রকম এক্সাম, রেল থেকে শুরু করে এই এক্সামগুলোকে ও কিন্তু খুব কেয়ারফুলি এবং রেসপন্সিবিলিটির সঙ্গেই পড়াচ্ছে। তোমরা যদি প্রয়োজন করো ওর সঙ্গে যোগাযোগ করতে পারো, বা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো। যদি তোমাদের প্রয়োজন হয়, যদি তোমাদের ভালো লাগে তার হেল্প নেবে, যদি ভালো না লাগে তাহলে হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে। আর আমার যে ইউটিউব চ্যানেলটা, সেটা আমি তোমাদের আরও আস্তে আস্তে ভিডিওগুলো দেবো, একটু আমাদের সময় লাগছে প্রসেসিং করতে। আশা করছি আমি পরে আরও করব। আর ঠিক আছে, আজকে এখান পর্যন্ত থাক। টাটা।